হুজুরদের নিয়ে যে এলিগেশনটা আসে যে সে ধর্ষক বা একটা শিশুকে ধর্ষণ করেছে, হুজুর যে কাজটা করেছে মানে সন্দেহাতীত, তার বিরুদ্ধে কিন্তু হুজুরদেরকে আমরা সুন্দর প্রশ্ন করছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জসিমউদ্দিন মানিক সেঞ্চুরি করছে ধর্ষণে, এই আওয়াজ কিন্তু কেউ তুলে না। এটা যদি কোনো একটা মাদ্রাসার হুজুর হইতো, জসিমউদ্দিন মানিক যদি কোনো মাদ্রাসার হুজুর হইতো, এটা নিয়ে 1 থেকে 2 লাখ স্টোরি সারা পৃথিবীতে হইতো। যত অপরাধ এই হুজুরদের, যত ধরনের আকাম কুকাম এই হুজুরদের, যত ধরনের ভয়ঙ্কর অপরাধ এই হুজুরদের। দাড়ি টুপিটা আসলে একটা ব্যতিক্রমী জিনিস। এটার সাথে রাজাকার, আলবদর বা অন্য অন্য অনেক কিছু রিলেটেড। 5-6 কোটি মানুষ হচ্ছে আপনার দাড়ি টুপি পক্ষের মানুষ, আরেকটা বিশাল অংশ হচ্ছে আপনার শাহবাগের পক্ষের মানুষ, যেটার সাথে আমি বললাম যে আওয়ামী লীগ বা এই সংস্কৃতি মনা। যখন আপনার এই হুজুর পক্ষের একটা ত্রুটি শাহবাগী পক্ষ পায়, তখন তো তাদের ফেসবুক নিয়ন্ত্রণ, ইউটিউব নিয়ন্ত্রণ, মেইন স্ট্রিম মিডিয়া নিয়ন্ত্রণ, বি গ্রেড মিডিয়া নিয়ন্ত্রণ, সি গ্রেড মিডিয়া নিয়ন্ত্রণ, তাদের আওয়াজ এত বেশি লাউড হয় যে পুরো বাংলাদেশ তখন হই 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 হই, ওই হুজুর গেলি কই, এই শব্দগুলা আসতে থাকে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ যদি বলি, প্রযুক্তির সহজলভ্য যুগ যদি বলি, যে ভাষাই বলি, আমরা এখন সব কিছু কিন্তু সহজে পেয়ে যাই। আর তার ফলে আমরা যে কোনো বিষয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা পোস্ট করার চেষ্টা করি। সত্য মিথ্যা যাচাই আসলে আমার কাছে মনে হয় যে মানে মিথ্যাই হয়, কিন্তু এটা মনে করে আচ্ছা 5-7 মিনিট পরে ডিলিট করে দেবো, আগে রিচটা মানে পেয়ে নেই। আমার কাছে মনে হয় যে এটা এরকমই। আমি এই কথাগুলোর জন্য বললাম, আমরা এখন দেখি যে বিষয়গুলো ভাইরাল হচ্ছে আর অধিকাংশ হচ্ছে দাড়ি টুপি আছে তাদেরকে কেন্দ্রিক। কয়েকটা ঘটনা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন আমি আপনার কাছে এগুলো কেন বলতেছি। এই জন্যই যে আসলে দাড়ি টুপি নিয়ে কথা বললে, হুজুরদের নিয়ে কথা বললে মনে হয় রিচ বেশি পাওয়া যায়, আলোচনায় বেশি আসা যায়। আপনার কাছে কী মনে হয়? মানে আপনি তো 2 জগতে আছেন, আপনি আসলে একটা মাথা নিয়ে কিন্তু কাজ করেন। মানে আপনি যখন কথা বলেন, যেহেতু একজন সহকারী অধ্যাপক, অনেক মাথায় থাকে, অনেক অঞ্চল থেকে, কেউ বরিশাল, কেউ চাঁদপুর, কেউ ঢাকা, কেউ মানে দিনাজপুর, বিভিন্ন অঞ্চলের আর কি, সবগুলো নাম বলতে পারছি না। আবার আপনি সামাজিক মাধ্যমেও আছেন, টকশো করেন, গবেষণা করেন। আপনার কাছে কী মনে হয়? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে খুব স্পর্শকাতর একটা বিষয় আপনি আনছেন যে দাড়ি টুপিতে কিছুটা রিচ বেশি পাওয়া যায়। দাড়ি টুপির সমালোচনা করলে কিন্তু সেটা প্রশংসার জায়গাটা আবার ওরকম আপনার ইয়া না। আমি ওকে সার্বভৌমত্বে আঘাত আসে কিন্তু। আচ্ছা, আরেকটা বিষয় কি জানেন, আমি যদি খুব সহজে বলি, বাংলাদেশের মানুষকে আমি 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ যারা দাড়ি টুপি বা ডানপন্থা বা ধর্মীয় ভাবগাম্ভীর্য বা ধর্মবিরোধী যারা, এর একটা পক্ষ। আর একটা পক্ষ আছে এদের বিপক্ষে অবস্থান করে, বাংলাদেশের সাংস্কৃতিক এবং ইসলামকে আলাদা করে নেয়। এদেরকে আবার এই দাড়ি টুপি পক্ষ আবার এদেরকে শাহবাগী হিসাবে চিহ্নিত করে। আর আরেকটা পক্ষ আছে যারা সুইং আমার হিসাবে, এরা কেউ এদেরকে মধ্যম পন্থা বলে, আমি বলে এদেরকে সুইং। বাংলাদেশে এই 3টা পক্ষকে যদি আপনি খুব গভীরভাবে অ্যানালাইসিস করেন, একটা পক্ষের যেটা শাহবাগীর পক্ষ আমরা বলি, যেটা শাহবাগ কেন্দ্রিক একটা পক্ষ গড়ে উঠছিল, যে পক্ষটাকে আমরা মানে অনেকে এটাকে শাহবাগী হিসেবে চিহ্নিত করে, যারা মূলত হচ্ছে অনেকটা আওয়ামী ঘেঁষা, বাম রাজনীতির সাথে যারা ঘেঁষা, সংস্কৃতি মনা বিভিন্ন ব্যক্তিত্ব বা বিভিন্ন সাংস্কৃতিক অর্গানাইজেশনের সাথে যারা সম্মিলিতভাবে জড়িত, এই ব্যক্তিদেরকে আমরা মানে ওই পক্ষটা শাহবাগী হিসেবে চিহ্নিত করে। আবার শাহবাগী পক্ষ যারা, এদেরকে আবার এরা একটু ইয়া করে মানে কিছুটা কি ল্যাঙ্গুয়েজ বলে এটাকে, মানে কাঠমোল্লা হিসেবে চিহ্নিত করে, যে মোল্লা তাচ্ছিল্যভাবে কাঠমোল্লা হিসেবে চিহ্নিত করে। যাদেরকে ওই শাহবাগী পক্ষ কাঠমোল্লা হিসেবে চিহ্নিত করলো, তারা আবার তাদেরকে শাহবাগী হিসেবে চিহ্নিত করে। এই যে 2টা পক্ষ, আমরা আপনি বলেন যে দাড়ি টুপি কেন আপনার আলোচনা সমালোচনার জায়গাটা, শেষ আমার কাছে মনে হলো যে শেষ 17-18-20 বছর যাবৎ আমার চোখের সামনে, আমার জ্ঞান হওয়ার পর থেকে যে জিনিসগুলো দেখলাম, প্রথম হচ্ছে ফারেনহাইট মানে 9/11 আমেরিকার যে বিমান বিধ্বস্তের ঘটনা, যেটার সাথে আফগানিস্তানের এবং সৌদি আরবের নাগরিক হিসেবে ওসামা বিন লাদেন জড়িত। এই ঘটনার পর থেকে না সারা বিশ্বে মুসলমান ধর্মের একটা ইয়া তৈরি হয়েছে, একটা ফোবিয়া তৈরি হয়েছে, অনেক জায়গায় বিদ্বেষ বলা যায়, বিদ্বেষ তৈরি হয়েছে।
এবং এরপর পর আপনি এই ঘটনা নিয়ে তো বাংলাদেশেও তো এটার কিছুটা চাপ চলে আসছে, চাপ চলে আসার পর আপনার বাংলাদেশে আবার এই যে একটা হইলো, আরেকটা কি 11 এটাকে বলা হয় 611, যেটা 111 না 611, ওই যে হোলি আর্টিজানের যে ঘটনাটা হলো, এই যে আপনার ভয়ঙ্কর একটা জঙ্গিবাদের ঘটনা বাংলাদেশে হয়ে গেল, এর পরপরই বা এর কিছুদিন আগে এই হোলি আর্টিজানের আগে আবার একটা ঘটনা হয়ে গেল যে বাংলাদেশে যুদ্ধ অপরাধের দায়ে 71-এর যুদ্ধ অপরাধের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামের বেশ কিছু লিডারের আপনার ফাঁসি হলো, যাদের সবারই দাড়ি টুপির সাথে সংশ্লিষ্টতা আমরা দৃশ্যমান হিসাবে পাঞ্জাবি দাড়ি টুপি। এই যে দাড়ি টুপি, এটাই কিন্তু স্টেপ বাই কিন্তু একটা নেগেটিভ রোল আমাদের চোখের সামনে চলে আসলো। সেটা মিডিয়াতে আসলো, সেটা সামাজিক বিভিন্ন মাধ্যমে আসলো, সেটা বিভিন্ন যারা বাংলাদেশের সুশীল সমাজ তারা এটাকে নেগেটিভ রোলের মধ্যেই রাখলো। অর্থাৎ নেগেটিভ টু নেগেটিভ আমাদের কাছে মনে হলো যে দাড়ি টুপিটা আসলে একটা ব্যতিক্রমী জিনিস। এটার সাথে রাজাকার, আলবদর বা অন্য অনেক কিছু রিলেটেড। কিন্তু আপনি এই শব্দগুলোকে যদি এক পাশে ফেলে রেখে ইসলাম ধর্মকে আপনি করেন, ইসলাম ধর্মে যতটুকু আমরা জানি, আমরা তো সেই ধর্মের উপর এত বেশি পড়াশোনা নাই, যতটুকু হাদিস কোরআন আমরা বেসিকটা জানি, তাতে এটা তো একটা অপরিহার্য উপাদান হিসেবে আমাদের ধর্মে ব্যবহার করা হয়। এই অপরিহার্য উপাদানটাকে এই এক পক্ষ দুই পক্ষকে দুর্বল করার জন্য মানে এক পক্ষ হচ্ছে কাঠমোল্লা বলে দাড়ি টুপিদারীদেরকে, আর আরেক পক্ষকে বলে শাহবাগী, যারা দাড়ি টুপির বিরোধিতা করে। এই শাহবাগী পক্ষ এবং দাড়ি টুপি পক্ষ দুইটাই অনেক বড় পক্ষ। এই একটা ধরেন আপনার যদি বাংলাদেশের মানুষকে আমি তো বললাম 3টা ভাগ করেন, তাহলে 5-6 কোটি মানুষ হচ্ছে আপনার দাড়ি টুপি পক্ষের মানুষ, আরেকটা বিশাল অংশ হচ্ছে আপনার শাহবাগের পক্ষের মানুষ, যেটার সাথে আমি বললাম যে আওয়ামী লীগ বা এই সংস্কৃতি মনা বা অন্য যে যারা আপনার এই বাম রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তাদের একটা বড় বেল্ট এটা। আর আরেকটা পক্ষ হচ্ছে সুইং, এরা মাঝে এদিকে যায়, কখনো ওই পক্ষে যায়। এদের আসলে কোনো রেজিম চেঞ্জ হয়ে যেদিকে সুবিধা পায় সেদিকে যায়। এবং এই যে পক্ষটা না, এর মধ্যে আপনার এই যারা শাহবাগের পক্ষে তারা আবার ফেসবুকে খুব আপনার অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, মিডিয়াতে তাদের খুব পদচারণা। বেশিরভাগ মিডিয়াতে আপনার বাংলাদেশের টপ টু বটম যত মেইন স্ট্রিম মিডিয়া বা একটু বি গ্রেড মিডিয়া, সি গ্রেড মিডিয়াতে যাবেন, বেশিরভাগ কিন্তু এই মিডিয়ার কর্মী হিসেবে এদের ইনভলভমেন্টটা বেশি। আমরা যাদেরকে শাহবাগী হিসেবে চিহ্নিত করি, যার দরুন কোনো একটা বিষয় নিয়ে ওই পক্ষ হইতে তাদের কিন্তু 2টা পক্ষ আলাদাই হয়ে আছে। এই পক্ষ যখন কোনো অপরাধ পায়, তখন ওই যে যারা আপনার হুজুর পক্ষ হিসেবে আমরা ধরি, এই হুজুর পক্ষ যতটুকু পারে তারা ফেসবুকে আইসা বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু তাদের পক্ষটা তো এত শক্তিশালী না। সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে তারা কিন্তু এতটা শক্তিশালী না, যাদের কারণে তাদের অনেক লোক থাকার কারণে ওই ভয়েসটা কিন্তু জাতীয়ভাবে আমরা শুনি না। আর যখন আপনার এই হুজুর পক্ষের একটা ত্রুটি শাহবাগী পক্ষ পায়, তখন তো তাদের ফেসবুক নিয়ন্ত্রণ, ইউটিউব নিয়ন্ত্রণ, মেইন স্ট্রিম মিডিয়া নিয়ন্ত্রণ, বি গ্রেড মিডিয়া নিয়ন্ত্রণ, সি গ্রেড মিডিয়া নিয়ন্ত্রণ, তাদের আওয়াজ এত বেশি লাউড হয় যে পুরো বাংলাদেশ তখন হই 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 ওই হুজুর গেলি কই, এই শব্দগুলো আসতে থাকে। যার ধরুন আমি যেটা বললাম, এটা রেজিমের ফাইট। এটা এক পক্ষ হচ্ছে, আমরা যদি সহজ ভাষায় বলি, একটা হুজুর পক্ষ বা ধর্ম ভীরু পক্ষ, আরেকটা হচ্ছে শাহবাগী পক্ষ, যারা ধর্মের মানে সংস্কৃতিটাকে বা ধর্মটাকে আলাদা রাখতে চাচ্ছে, বা ধর্মটাকে অনেকে আছে, ওদের মধ্যে অনেকে আছে ধর্মের প্রতি তাদের একটা নেতিবাচক মনোভাবও আছে। এই 2টা পক্ষের সংঘর্ষটাই আমরা দেখি। ফেসবুকে যখন এই পক্ষের কেউ একটা স্ট্যাটাস দেয়, ওই পক্ষ এসে যখন ফেসবুকে কমেন্টস করা শুরু করে, আক্রমণ করা শুরু করে, আপনি জানেন ফেসবুকের একটা মানে হচ্ছে অ্যালগরিদমের নিয়মই হচ্ছে, যখন কমেন্টস বেশি পড়তে থাকে তখন এটা রিচ অটোমেটিক বাড়তে থাকে, রিচগুলো নেগেটিভ হলে আরও বেশি বাড়তে থাকে। তার মানে ওই যে নেগেটিভ আক্রমণ যে শুরু করলো, যদি ধরেন হুজুর পক্ষ দেয়, তাহলে শাহবাগীর আক্রমণ শুরু করলো কমেন্টসে গিয়ে, ওই আক্রমণ হইতে এটা আস্তে আস্তে ভাইরাল হইতে থাকে। আবার যদি ধরেন শাহবাগীর একটা স্ট্যাটাস দিল, হুজুর পক্ষরা যখন এটার উপর আক্রমণ শুরু করলো, তখন ওই কমেন্টসে এটা আস্তে আস্তে রিচ ভাইরাল হতে থাকে। অনেকে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যে আমি যে কোনো একটা পক্ষের ইন্টেনশনালি বলে যে আজকে আমার একটু পপুলারিটিটা দরকার, একটু আমি প্রভাব বিস্তার করতে চাচ্ছি, যে হুজুরদের বিরুদ্ধে একটা কিছু বইলা দে। এই যখন হুজুরদের বিরুদ্ধে বলে, তখন দেখবেন যে এগুলো বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায়, তখন কিন্তু অনেক সময় আমরা খুনাখুনিও দেখি। অনেক সময় এটা ধর্মীয় সহিংসতায় চলে যায়,
এটা আমরা যেটা সাম্প্রদায়িক সহিংসতা যেটা বলি, তার মানে তারা ব্যক্তিগত, দেখবেন যে ব্যক্তিগত রিজন নিয়ে কিন্তু সাম্প্রদায়িক সহিংসতাগুলো হয়েছে। যেমন ওই যে দীপু যে একটা স্ট্যাটাস দিল, এটাকে কেন্দ্র করে একটা মানুষকে হত্যা করে ফেললো, যেটা তীব্র প্রতিবাদ আমরা করি। একটা মানুষকে হত্যা করা তো যাবে না, দেশে আইন আছে, আদালত আছে, শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেগুলো করতে হবে। আবার দেখলাম যে ওই যে গতকালকে 2 দিন ধরে ওই যে আমাদের একজন ওই হুজুর আলেম পরিচয়দার একজন হুজুর, সে আপনার ওই যে নেত্রকোনায় যে ঘটনা হলো, এখন আবার ওই পক্ষটা মানে তাকে একেবারে পুরো মাদ্রাসা ব্যবস্থাকে বাদ দেওয়ার মতো একটা উপক্রম হয়েছে। তার মানে এটা 2 রেজিমের মারামারি হচ্ছে। কিন্তু একটা রেজিম হচ্ছে হুজুর রেজিম, আর একটা রেজিম হচ্ছে আপনার শাহবাগী রেজিম। মাঝখানে কিন্তু আমরা যারা সুইং যারা পাবলিক বা নিরপেক্ষ পাবলিক, তারা কিন্তু খালি থতমত খাইতে থাকে, এদিক এদিক এদিক, কোন দিক কী হলো, এটা সত্য এটা মিথ্যা, এটা সত্য এটা মিথ্যা, এই একটা ধোঁয়াশার মধ্যে তারা থাকে। আমি আশা করি, মানে আমার যেটা ধারণা, এই যে তাদের রেজিমের যে চিন্তাটা, আমি আপনাকে গতকালকে অনুষ্ঠানে বলছিলাম, যখন কোনো ব্যক্তির ত্রুটিকে আপনি গোষ্ঠীর উপর আঘাত আনবেন, তখন ওই ব্যক্তিটা যদি অপরাধী হয়ে থাকে, সেই গোষ্ঠীটা কিন্তু তার কাছে প্রোটেক্ট দাঁড়ায় যায়। কারণ গোষ্ঠীর উপর যখন আপনি আঘাত করবেন, গোষ্ঠী চাইবে যে আমার দোষটাকে আমি প্রোটেক্ট করতে, আমি এই দোষটাকে যে কোনোভাবে বুক পাইতে নিব, এটার বিরুদ্ধে আমার যেটা যৌক্তিকতা তুলে ধরবো, বা আমি এটার বিপক্ষে অবস্থান নিব। তখন যে অপরাধ করলো, ধরুন আমি ধরে নিলাম একটা কেস স্টাডি হিসেবে যে আমরা এই গত 2 দিনের যে ইয়াটা, ওই হুজুর একবারে নিশ্চিত আমরা ধরে নিলাম যে সে অপরাধী। এখন আবার সে অপরাধী নাও হইতে পারে, কিন্তু এখন যখন হুজুর পক্ষের উপর যদি ওই রেজিম, অন্য রেজিমের যারা আমরা শাহবাগী রেজিম হিসেবে আজকে যে আলোচনায় আনছি, তারা যখন হুজুর পক্ষের উপর বারবার হুজুর দাড়ি টুপি এগুলোর উপর অ্যাটাক করবে, মাদ্রাসা, তখন কিন্তু যারা মাদ্রাসা দাড়ি টুপি দাড়ি, তারা কিন্তু এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার স্ট্যাটাস ওই ইয়ার বিরুদ্ধে পক্ষে কিন্তু না, সে তার নিজের দাড়ি টুপি, তার ইমান আকিদা, তার ধর্মকে বাঁচাইতে গিয়ে সে বিভিন্নভাবে যুক্তিকতা স্থাপন করার চেষ্টা করবে। এই সুযোগে কিন্তু ওই যে অপরাধীটা যদি সে হয়ে থাকে, আমি নিশ্চিত না, ওই যদি অপরাধী হয়ে থাকে, তার পক্ষে কিন্তু ওই মানুষ দেখবে কি, সোশ্যাল মিডিয়া আমরা কি দেখবো, যে ওর পক্ষে লাখ লাখ মানুষ অবস্থান নিচ্ছে, কিন্তু একটা দর্শকের পক্ষে কি লাখ লাখ মানুষ অবস্থান নিতে পারে? অবশ্যই না। এটা রেজিমে দ্বন্দ্বে এই যে অপরাধী যেগুলা, ক্রিমিনাল যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করে সমাজে, তারা কিন্তু রেজিমের সংঘর্ষে তারা নিজেদেরকে একটা রেজিমে বাসায় দেয়, তখন এই রেজিম তার পক্ষে হয়ে যায়। তখন আমাদের কাছে মনে হবে, হায় রে, লাখ লাখ জনগণ কি দর্শকের পক্ষে? আবার ওই রেজিমের গেলে লাখ লাখ জনগণ কি ওই লোকটার পক্ষে? অবশ্যই না। এটা হচ্ছে আমাদের রেজিমের যে একটা অন্তর্দ্বন্দ্ব, এটার সুযোগ পেয়ে যায় হচ্ছে এই ধরনের ক্রিমিনালরা। তো এই রেজিম দ্বন্দ্বটা দূর করতে হবে। কিন্তু এখানে একটা বিষয়, মানে আমার প্রশ্নটা একটু হয়তো বড় হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে শাহবাগীর কথা যেটা বললেন, আমি শাহবাগী না বলে যদি বলি, মানে আমরা কাউকে আক্রমণ করতেছি না, আমরা জাস্ট দুটো পক্ষ ধরে মানে শাহবাগীর কথা বলছি না, আমি বলছি যে যারা হুজুরদেরকে রিচ করতে চায়, মানে নেগেটিভ ইনসেন্সে, তাদের ভিতরে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, সেটা আমরা মিডিয়াতে দেখি। রাইট। সেটা আসলে আমরা বলি দর্শন, কিন্তু সেটাকে দর্শন বলা হয় না, সেটা মানে দুজনের মতে অনেক কিছু হয়, আপনারা হয়তো দেখে থাকবেন ইউটিউব ফেসবুকে আমরা এগুলো দেখি। কিন্তু তাদের পক্ষ বা তাদের পক্ষের কেউ যদি কোনো ঝামেলায় পড়ে বা এরকম ঘটনা ঘটায়, তারা কিন্তু এটা নিয়ে সোচ্চার হয় না। ঠিক একইভাবে হুজুরদের নিয়ে যে এলিগেশনটা আসে যে সে ধর্ষক বা একটা শিশুকে ধর্ষণ করেছে, হুজুর যে কাজটা করেছে মানে সন্দেহাতীত, তার বিরুদ্ধে কিন্তু হুজুরদেরকে আমরা চাই। সুন্দর প্রশ্ন করছেন আহসান সাইদ, এটা একটা বিষয়। তো এটার ব্যাখ্যা আসলে কি? মানে সকলে, আমি আপনাকে একটা প্রশ্ন করি এখন, সেম বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে যারা নিউজ প্রেজেন্ট করে, যদি আমি ধরে নেই টোটাল মেইন স্ট্রিমে 10,000 নিউজ প্রেজেন্টার আছে, একটা নিউজ প্রেজেন্টার দেখছেন বড় দাঁড়িয়ালা? না। দেখছেন? দাড়িওয়ালা তো দেখি না, প্রশ্নই আসে না, দাঁড়িয়ালাই তো দেখেন, আর বড় দাঁড়িয়ালা তো প্রশ্নই আসে না। তার মানে আমি আপনাকে আগে থেকে যে কথাটা বললাম, বাংলাদেশে যারা মেইন স্ট্রিম সাংবাদিকতার সাথে জড়িত বড় বড় হাউস আপনি যদি অ্যানালাইসিস করেন, তাদের বেশিরভাগ হচ্ছে আপনার এই বাম রাজনীতি থেকে উঠে আসা। বাম রাজনীতি যারা, তারা তো জ্ঞান চর্চার মধ্যে তাদের সময় বেশি যায়, মানে বিভিন্ন বই স্টাডি বা সাংবাদিকতা এগুলোতে প্রতি তাদের একটা বড় ধরনের ফ্যাসিনেশন থাকে। এই যে বড় বড় হাউস বাংলাদেশে যা দেখবেন, ওদের অনেকেই আছে যারা বাম রাজনীতি থেকে উঠে এই হাউসগুলোর মধ্যে আসছে, এখন তারা লিডিং পজিশনে আছে। এখন এই বাম রাজনীতির যারা লিডিং পজিশনে আছে, বা আমি আপনাকে বলছি যে শাহবাগী হিসেবে যাদেরকে আমরা এই আলোচনায় আজকে চিহ্নিত করছি, তাদের বেশিরভাগই হচ্ছে মিডিয়া কর্মী, অথবা তারা খুবই ফেসবুক ইয়াতে ডিসেন্ট, তারা এগুলো ইউজ করতে পারে। তারা গণমাধ্যম কর্মী না হলেও গণমাধ্যম
কর্মীর মতো অনেক কিছু তারা পাবলিকলি ফেস করতে পারে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা খুব সুন্দরভাবে ডিলিংস করতে পারে। ঠিক আবার যদি বিপরীত পক্ষটাকে আমরা ধরি, যেটাকে আমরা হুজুর পক্ষ বললাম, সেই হুজুর পক্ষের কিন্তু আপনার যদি ধরেন সাপোজ এই পক্ষে যদি 2 কোটি মানুষ থাকে, তাদের প্রায় 40-50 লাখ যারা মিডিয়ার শিক্ষিত, মিডিয়া জ্ঞান নলেজ যাদের বেশি, আর ওই পক্ষে যে 5 কোটি মানুষ থাকে এর মধ্যে 50,000 পাবেন না যাদের মিডিয়া নলেজ বেশি। তার মানে ওই পক্ষে আমরা ধরে নিলাম 5 কোটির 50,000, এই পক্ষে আমরা 2 কোটির কিন্তু কয় লাখ 40,000, তার মানে তাদের থেকে 8-10 গুণ বেশি কিন্তু এই পক্ষে মিডিয়ার বিভিন্ন সেক্টরে তারা নিয়োজিত আছে। এই পক্ষগুলো যখন একটা ইস্যু পায়, সেটাকে যত দ্রুত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারবে, তার চেয়ে কঠিন ইস্যু পাইলে কিন্তু তারা এই রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর ওয়েও জানে না, রাস্তাও জানে না, বা তাদের কাছে কোনো হাতিয়ারও নাই। তাই আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো, যে এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ওই যে হুজুর পক্ষ যেটা, তাদের অনেক কিছু, যে আপনি বললেন যে তাদের ছোট ছোট জিনিসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আবার ওই পক্ষের অনেক বড় বড় অপরাধ বা অনেক বড় বড় কাজকর্মগুলা মিডিয়াতে হাইড করে আসে, বা মিডিয়াতে ওইভাবে আসে না, বা মিডিয়াতে সেটাকে সেভাবে প্রমোট করে না। এটা তো আমি তো নিজের পক্ষে নিজে কোনো কিছু প্রমোট করার, বাংলাদেশে আমি আপনার একটা অনুষ্ঠানে বলছিলাম যে একটা ফেসবুকে ছবি দিব, আমার যদি 10টা ছবি থাকে, ওটার মধ্যে কোনোটা চোখ টেরা আছে কিনা, মুখে বার করে আছে কিনা, দাঁত বের করে আছে কিনা, আমি নিজে কি করি, এটা আমরা কি বলি, সেন্সর করে যে ছবিটা একেবারে ক্লিন, ওইটাই আমরা 1 ইয়ার করি। এটা মানুষের স্বভাব, বাই নেচার, এটা আমাদের বাই বার্থ, এটা আমাদের নেচার, যে আমরা মানুষের কাছে প্রেজেন্ট করি যতটুকু সবচেয়ে সুন্দর ততটুকুই, যেটা আমার ভিতর ত্রুটি আছে, অসুন্দর আছে, এটা আমরা মানুষের কাছে প্রেজেন্ট করি না। তাই ওই যে গণমাধ্যমে যারা ওই পন্থীর লোক বেশি, আমি যেটা আমরা ধরে নিলাম যে বাম রাজনীতি বা অন্য অন্য যাদের দাড়ি টুপিতে অ্যালার্জি আছে আর কি, যাদের দাড়ি টুপিতে অ্যালার্জি আছে, ওই পন্থীর লোক যখন আপনার মিডিয়াতে অনেক বেশি ইনভলভ হচ্ছে, এবং তারা যখন একটা ইস্যু পাচ্ছে, ওই ইস্যুটাকে তারা এত হাইপ তুলে যে পুরা বাংলাদেশে এই ধরনের ঘটনা আর কোনো দিন হয় নাই, এই যত অপরাধ এই হুজুরদের, যত ধরনের আকাম কুকাম এই হুজুরদের, যত ধরনের ভয়ঙ্কর অপরাধ এই হুজুরদের। অথচ কালকের অনুষ্ঠানে আপনি বলছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জসিমউদ্দিন মানিক সেঞ্চুরি করছে ধর্ষণে, এই আওয়াজ কিন্তু কেউ তুলে না। আর এই আওয়াজ তুলতে, মানে এই আওয়াজ, এটা যদি কোনো একটা মাদ্রাসার হুজুর হইতো, জসিমউদ্দিন মানিক যদি কোনো মাদ্রাসার হুজুর হইতো, এটা নিয়ে 1 থেকে 2 লাখ স্টোরি সারা পৃথিবীতে হইতো। আপনি লেখা রাখেন, 1 থেকে 2 লাখ স্টোরি হইতো, 1 থেকে 2 লাখ কলাম লেখা হইতো এটার উপরে। অথচ এটাকে আমরা নর্মালাইজভাবে দেখি। পরিমল ধর, বিকারুন্নেসার টিচার, তাকে আমরা নর্মালাইজ দেখি। চিটাগং ইউনিভার্সিটির টিচার, যশোর প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্রীর সাথে আকাম করছে, টিচারের চাকরি চলে গেছে, নর্মালাইজ দেখি। আর একটা হুজুর একটা আকাম কুকাম ধরা পড়লে মোটামুটি পুরা 14 গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ফেলে। শেষ পর্যন্ত এগুলো তো প্রমাণিত হয় না। যেমন না, হুজুরদের অনেক কিছু আবার প্রমাণিত হয়। আমি যদি বলি যে গত কয়েকদিনের যে ঘটনাটা আর কি, এই নোয়াখালীতে ঘটছে, যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার, আমরা ভাই আপনি ওই যে কথাটা বললেন যে এই যে প্রমাণ অপ্রমাণ আমাদের তো দরকার নাই। আমরা গতকালকের অনুষ্ঠানে বলছিলাম যে দাড়ি, টুপি, জুব্বা, ব্লেজার, পুরোহিতদের যে পোশাক, পাদ্রীদের যে পোশাক, এগুলো আমরা আনবো কেন? দর্শক তো দর্শক, সে তার ব্যক্তি ক্রাইসিসে সে দর্শনে জড়িত হচ্ছে। এখানে শাহবাগী আছে, এখানে আরামবাগী আছে, এখানে দেওয়ানবাগী আছে, এখানে হুজুর আছে, মোল্লা আছে, সবাই আছে। এখন আপনি যখন মোল্লাটা ধরা পড়ে, তখন ওই যে শাহবাগীরা, শত লাখ লাখ শাহবাগী যারা মিডিয়াতে বসে রয়েছে, তারা যদি কে মোল্লারা শেষ করলো রে, দেশ শেষ, গায়েব করে লইছে, সব শেষ, ধ্বংস হয়ে গেছে, আর নিজেদেরটা যখন ধরা পড়বো, নর্মালাইজ জসিমউদ্দিন মানিক স্বাভাবিক, এটা চলবে না ভাই। সম্মতিক্রমে এটা দ্বিচারিতা চলবে না, ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। ডাবল স্ট্যান্ডার্ড যারা, তারা পৃথিবীতে যত ধরনের বিশৃঙ্খলতা, দেশে যত বিশৃঙ্খলতা, এরাই দায়ী থাকে। কারণ যখন একটা পক্ষ বুঝে যে জসিমউদ্দিন মানিকরে নিয়ে ওই পত্রিকাতে কিছুই লেখলো না, অথচ এই হুজুর একটা সিঙ্গেল আকাম করছে, এটা নিয়ে সারা পৃথিবী তারা একবারে আলোড়িত করে ফেলতেছে। এই চরিত্রটা যখন সাধারণ মানুষ দেখে, তখন সে একটা কিন্তু ইয়ার মধ্যে থাকে, ধোঁয়াশার মধ্যে থাকে। সে বুঝে যে ওই যে পত্রিকাটা, সে কিন্তু চিটার, সে বাটপার, সে একজনের অপরাধকে সমাজে নর্মালাইজ করতেছে, আরেকজনের অপরাধকে, একজনের 100 গুণ বেশি অপরাধ, যে জসিমউদ্দিন মানিক সে 100 গুণ বেশি অপরাধ, 100টা সে দর্শন করছে। পরিমল সে ছাত্রীকে দর্শন করে, সে ভিডিও সংরক্ষণ করে বারবার দর্শন করছে, সেটাকে তারা দেখতেছে না। কিন্তু যখন একটা হুজুর একটা ছাত্রীকে সাথে সে করছে, হুজুর করছে, হুজুর করবে না, হুজুর কি ফেরেশতা?
হুজুররা আকাম কুকাম করে, হুজুররা অনেক ছেলেদের উপর তারা জুলুম নির্যাতনের বহু হিস্ট্রি আছে। তাকে ব্যক্তি হিসাবে দেখতে হবে, প্রতিষ্ঠান হিসেবে না। ব্যক্তি অপরাধ করছে, ওটা ব্যক্তি। এখন ব্যক্তিকে যখন আপনি প্রতিষ্ঠান বানাইতে যাবেন, প্রতিষ্ঠানের লোকজন তখন মুভ করবে, আর প্রতিষ্ঠানের লোকজন মুভ করলে ব্যক্তি তখন চামে চিপা বেরিয়ে যায়, তখন এটা বিচার হয় না, এটা আবার আরও বাড়তে থাকে। সো আমাদের সম্মিলিতভাবে ব্যক্তির অপরাধ ব্যক্তির কাছে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক কোনো অপরাধ প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আমরা ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের উপর চাপাই দেওয়া চলবে না। অর্থাৎ ব্যক্তি যে অপরাধ করতেছে তাকে ব্যক্তিগতভাবে দেখতে হবে। সেটা দাড়ি না, সেটা টুপি না, সেটা জুব্বা না, সেটা ব্লেজার না, সেটা পাদ্রির ড্রেস না, বা সেটা পুরোহিতের ড্রেস না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে হুজুররা যেটা বললেন যে অনেকাংশে প্রমাণিত তারা এগুলো করে থাকে, তো এই হুজুরদের বিরুদ্ধে হুজুররা কেন সোচ্চার হয় না? তারাই তো এটা সমাধান করতে পারতো। এটা কিন্তু এখন খুব মানে কাঙ্ক্ষিত প্রশ্ন অনেকে করতেছে, বা যারা শাহবাগী কথা বললেন, যারা সবুজ কর্মী আছে, তারাও কিন্তু এটা বলে যে আমাদের কষ্টের জায়গা হচ্ছে এইটা যে স্কুল কলেজে যখন একজন শিক্ষক ধরা পড়ে শিক্ষার্থীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায়, তখন সকল শিক্ষার্থীরা সোচ্চার হয়, কিন্তু হুজুরদের বেলা হুজুররা কেন সোচ্চার হয় না? এটা কোনো কারণ আছে কিনা? নাকি আমার কাছে যেটা মনে হয়, এটা খুব যৌক্তিক প্রশ্ন আপনার। এই ব্যাপারটা যখন হুজুররা একটা বিষয়ে ধরা পড়ে, তারা এটা ব্যক্তি ব্যাপারটাকে অনেক সময় প্রতিষ্ঠানের দিকে টানে। তারা মনে করে যে এই হুজুরের এই আকাম কুকাম যদি যায়, মানুষ আমাদেরকে এত ভালো জানে, এটা হাদিস কোরআন নিয়ে আমরা বিশ্লেষণ করি, এটা কেমন দেখা যায়, তখন এই বিষয়গুলো তারা একটা অনেকটা আড়ালে আবডালে রেখে এটাকে কোনো রকম করতে চায়। এখন আমি গতকালকে প্রথম আলোর একজন বড় একজন মুফতির লেখা পড়লাম, তার আগে গতকালকের আগেও একটা লেখা আমি পড়ছি। আমার ধারণা ইভেন অনেক আলেম উলামারা এখন সচেতন হচ্ছে এই বিষয়ে। আপনার বড় বড় আলেম উলামারা এখন বাচ্চাদের উপর যে আঘাত করা মাদ্রাসায়, মেয়ে বাচ্চাদের উপর যে জুলুম টর্চার, ছেলে বাচ্চাদের উপর পর্যন্ত অনেক জুলুম টর্চারের রিপোর্ট আমরা নিজেরা করেছি। এই বিষয়গুলো ডে বাই ডে অনেক বেশি সচেতন হচ্ছে, অনেক বেশি এখন মানে অংশগ্রহণ বাড়তেছে তাদের, অনেককে ধরে তারা শাস্তি দিচ্ছে, মাদ্রাসা থেকে বিতাড়িত করতেছে, সামাজিকভাবে শাস্তি দিয়ে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করতেছে, আদালত পর্যন্ত যাচ্ছে। আমার ধারণা এই যে মানুষ যদি সর্বোপরি সচেতন থাকে, সবিজ কর্মীরা বা হুজুর পক্ষ, শাহবাগী, আরামবাগী, দেওয়ানবাগী, আমরা গণমাধ্যম কর্মী সবাই যেভাবে সচেতন আছে, অপরাধ যখন আমরা সমান চোখে দেখব, ওই শাহবাগীর অপরাধ যা হুজুরের অপরাধ একই অপরাধ হিসেবে দেখব, তখন সমাজ থেকে এটা ডে বাই ডে এটা সরে যাবে এবং খুব দ্রুত এটা আপনার দুর্বল হয়ে যেতে বাধ্য হবে।